দর্শক, আরএসএল জনতন্ত্র গণতন্ত্রে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমি হোসাইন শাহাদাত। রাজনীতির নানান বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই, অর্থাৎ রাজনীতিতে কি হচ্ছে এই মুহূর্তে, এটি আমাদের আজকের আলোচনার বিষয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি সেখানে সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি মিডিয়ার সাথে কথা বলছেন, নানান বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, সেখানেও কথা বলছেন। এর কয়েকটি বিষয় নিয়ে বেশ তোলপাড় হচ্ছে এই মুহূর্তে। তিনি আওয়ামী লীগের ফিরে আসার ব্যাপারে কথা বলছেন, অর্থাৎ আওয়ামী লীগের যে এই মুহূর্তে নিষেধাজ্ঞা রয়েছে সেটি যে কোনো সময় উঠে যেতে পারে এমন মন্তব্য করেছেন। তিনি বলছেন যে এই সরকারকে আরও 2-10 বছর এমনকি 50 বছরও দেশের মানুষ চাইছে। এটি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। তিনি বলছেন যে আগামী নির্বাচনটাকে যাতে বাধাগ্রস্ত করা যায় এর জন্য আন্তর্জাতিক মহল থেকে বাধাগ্রস্ত করার প্রচেষ্টা চালানো হচ্ছে। এর বাইরে বাংলাদেশ থেকে আমরা যদি দেখি যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এই মুহূর্তে প্রধান উপদেষ্টার এইসব বক্তব্যের সমালোচনা করছেন এবং তিনি কেউ বলছেন যে প্রধান উপদেষ্টাকে আওয়ামী লীগের দায়িত্ব নিতে পারেন তিনি চাইলে, এমন বক্তব্য আসছে। এসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই, আসলে রাজনীতিতে কি হচ্ছে এই মুহূর্তে। এর পাশাপাশি আজকে আমরা দেখলাম যে জামায়াতে ইসলাম এবং ইসলামী আন্দোলন তারা আগের যে এই দফাগুলো ছিল পিআর পদ্ধতি প্রবর্তন করা সহ 5 দফা দাবিতে 12 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আগামী মাস থেকে যে অক্টোবর যে মাসটি শুরু হচ্ছে সেই মাসে তারা 12 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এইসব বিষয় নিয়ে আমরা কথা বলতে আমরা হাজির হয়েছি আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে। আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি উপস্থিত হয়েছেন, অ্যাডভোকেট ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা এবং রাজনীতিবিদ। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে উপস্থিত হয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি রতন ভাই, আপনাকে দিয়েই আসলে শুরু করতে চাই। দুটি বিষয়। প্রথম বিষয়টা হচ্ছে যে প্রধান উপদেষ্টার যে বক্তব্য, তিনি বলছেন যে অনেক বছর ধরে আসলে এই সরকার থাকুক সেটি জনগণ চায়, অনেকেই চাচ্ছে। আসলে তিনি এটি দেখার পরে আসলে আমার যে প্রশ্নটি মাথায় আসছে, আমরা যে শুরুর দিকে 5 আগস্টের পরে বা 8 তারিখে যখন এই সরকার ক্ষমতায় আসেন এবং এর পরের বেশ কয়েকটা মাস কিন্তু আমরা এই ধরনের প্রচুর কথা শুনেছি, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি বিভিন্ন সময় সবাই চাইছে যে না ডক্টর ইউনূস থাকুক। ওনার যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তাটাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষ চাচ্ছিলেন যে বাংলাদেশটা একটা পজিটিভ পরিবর্তনের দিকে যাক, এবং সেই সময় কিন্তু আমরা শুনেছি যে 5 বছর থাকুক বা আরও বেশি সময় থাকুক। কিন্তু এখন কি আসলে সেই পরিস্থিতি আছে? উনি যে কথাগুলো এখন বলছেন, এখন কি আসলে জনগণ চাইছে যে এই সরকার আরও থাকুক অনেকদিন? ধন্যবাদ। প্রথমে একটা কথা বলতে চাই, জনপ্রিয়তা এবং জনপ্রত্যাশা এক জিনিস নয়। জনপ্রিয় হতে গেলে দীর্ঘদিন জনগণের সঙ্গে থেকে, জনগণের স্বপ্নকে ধারণ করে, জনগণের বেদনায় তার পাশে দাঁড়িয়ে, জনগণের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করতে হয়। জনপ্রিয়তা একদিনে অর্জিত হয় না, কিন্তু কখনো কখনো জনপ্রিয়তার ধস খুব অল্প সময়ে নেমে যেতে পারে। এটা অনেকটা পাহাড়ের চূড়ায় ওঠার মতো। পাহাড়ের চূড়ায় উঠতে অনেক সময় লাগে, কিন্তু যে কোনো অসতর্কতায় একদম উপর থেকে নিচে পড়ে যাওয়া যায়। যে কারণে অনেক আগে ফ্রেডরিক অ্যাঙ্গেলস একটা কথা বলেছিলেন, পাহাড় বেয়ে উপরে ওঠা অনেক কষ্টের, কিন্তু গড়িয়ে নামাটা খুবই সহজ। কিন্তু গড়িয়ে নামলে শুধু সহজ নয়, তাতে হাত পাও ভাঙে। যত উপর থেকে পড়া যায় ব্যথাটাও তত বেশি পাওয়া যায়, মৃত্যু ঝুঁকিটাও তত বেশি থাকে। এখন জনপ্রত্যাশা ছিল, জনপ্রিয়তা ছিল কিনা এটা বলবো না, কারণ জনপ্রত্যাশা ছিল যে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় এলেন, তিনি জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে উচ্চারিত দাবিগুলো এবং জনগণের মধ্যে অপূর্ণ যে আশাগুলো, দাবিগুলো পূরণ করবেন এবং আশাটাও পূর্ণ করবেন তিনি। কিন্তু এই জনগণের প্রত্যাশা দিনের পর দিন মার খেতে খেতে এমন জায়গায় চলে আসছে, এখন মানুষ ভাবতে শুরু করেছে যে 1 বছরে যা যা করা ছিল, দরকার ছিল, তা কি তারা করেছেন? তারা কি আদৌ কোনো চেষ্টা করেছেন? চেষ্টা করে ব্যর্থ হলে মানুষ সেটাকে হয়তো মেনে নিত, কিন্তু চেষ্টা করেছেন কিনা এটাও এখন সন্দেহ করে। তারপরে যে প্রশ্নটা এসছে, এখন যে কথাটা আসছে যে তিনি অনেক দিন থাকুক, জনগণ নাকি অনেকে বলে তিনি 5 বছর, 10 বছর, এমনকি 50 বছরও থাকুক। জনগণের কোন অংশ বলে আমরা জানি না, কারণ জনগণ, সাধারণ জনগণ এবং ক্ষমতাসীনদের চারপাশে ঘিরে থাকা মানুষ সবাই কিন্তু এক না। চারপাশে যারা ঘিরে থাকেন তারা কোন কথা বললে কেন্দ্রের মানুষটা খুশি হন সেই কথাটাই বলেন। এই জন্য একটা কথা আছে না যে
প্রয়োজনীয় কথা বলবো না প্রিয় কথা বলবো। এটা আমরা আগের প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে আমরা দেখেছি যে প্রয়োজনীয় কথার চাইতে প্রিয় কথা বলার একটা প্রতিযোগিতা ছিল, কোন কথা বললে তিনি খুশি হবেন। এখনো কি কেউ কেউ এরকম খুশি হওয়ার জন্য বা খুশি করার জন্য বলছেন কিনা তিনি 5 বছর 10 বছর 50 বছর কেউ কেউ হয়তো বলতে পারেন, কিন্তু তিনি যখন ভাববেন, কিন্তু উনি সাধারণ মানুষের পালস কি বুঝতে পারছেন না? তাহলে সাধারণ মানুষের পালস বুঝতে পারেন না। সেটা বুঝতে পারলে এর আগের শেখ হাসিনাও বুঝতে পারতেন, কিংবা সেটা এরশাদও বুঝতে পারতেন, সেটা আইয়ুব খানও বুঝতে পারতেন। কেন বুঝতে পারেন না? তার মানে ক্ষমতার একটা মোহ আছে, ক্ষমতার একটা বলয় আছে। ক্ষমতার মোহে সব কিছুকে তখন নিজের মতো করে দেখতে ইচ্ছা হয়, আর ক্ষমতার একটা বলয় আছে, সে জনগণের সঙ্গে মিশতে দেয় না। এবং মিশতে দেয় না বলে এমন কিছু অবাস্তব কথা বলে। আচ্ছা, বয়সের বিবেচনাও ইউনূস সাহেবের কি 50 বছর পর্যন্ত ক্ষমতায় থাকার কোনো সম্ভাবনা আছে? 50 বছর কি বাঁচার কোনো সম্ভাবনা আছে? অনেক বড় হায়াত মওত হয়তো ঠিক করা যায় না, কিন্তু এটুকু তো বোঝা যায় যে আরও 50 বছর বাঁচা তার পক্ষে অসম্ভব ব্যাপার। কিন্তু তিনি এই কথাটা বলে ফেলতে পারলেন অবল্যাক্রমে, কারণ অন্যের কথা শুনে তিনি হয়তো বলেছেন। হয়তো এটাতে এইরকমও হতে পারে যে আমাদের বাংলা একটা কথা আছে না, যে স্বপ্নেই যদি খাই তাহলে ভাত খাবো কেন, পান্তা ভাত খাবো কেন, পোলাওই খাই। ফলে যদি ক্ষমতায় থাকার স্বপ্নই দেখি তাহলে 5 বছর 10 বছর কেন, 50 বছরই দেখি। এইরকম স্বপ্ন দেখা এবং স্বপ্নের কথা বলা কিন্তু আমরা আগের সরকারের সময় দেখেছি। তখন কেউ কেউ বলছো না ভিশন 2041, এবং অনেকে মনে করতো যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে 14, 18 এবং 24, তাতে 41-এর আগে আসলে সরবে না। কিন্তু দিবা স্বপ্নের একটা বড় সমস্যা হলো, দিবা স্বপ্ন দেখতে আরাম, কিন্তু ভেঙে গেলে তখন একটা অস্বস্তি তৈরি হয়। দুপুরবেলা ঘুমিয়ে শুধু শুধু সময়টা নষ্ট করলাম। তো এরকম আমার মনে হয় যে দিবা স্বপ্ন না দেখাটাই ভালো। বাস্তবের কঠিন মাটিতে পা রাখা উচিত। গত 1 বছরে যা যা করার দরকার ছিল তার কতটুকু করেছেন, এবং যা করতে পারেননি সেটা কিভাবে ভবিষ্যতে হবে। নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকার ক্ষমতায় আসবে তার সামনে কি চ্যালেঞ্জ থাকবে, আমরা হয়তো থাকবো না, কিন্তু দেশ থাকবে, দেশের মানুষ থাকবে। দেশের মানুষের জন্য আমরা কি রেখে গেলাম, দেশের মানুষের জন্য কি করে গেলাম, একজন মানুষের তো এটা সবচেয়ে বড় প্রশ্ন। এমনকি বয়স্ক মানুষ হয়ে জন্য বাড়ির আঙিনা একটা গাছ লাগায়, যে 2 দিন পরে মরে যাব কিন্তু আমার নাতি নাতিনা যেন গাছের ফলটা খায়। জি, এবং ওনার জন্য এটি আরো বেশি জরুরি ছিল, কারণ উনি আসলে বিশ্বব্যাপী এত জনপ্রিয়তা অর্জন করেছেন। দেশের জন্য বড় কিছু করার যে একটা সুযোগ ওনার সামনে ছিল, মানে এই সুযোগটি ওনার জীবনের সবশেষ সুযোগ আসলে আমরা বলতে পারি একরকম। আমি একটু শুনতে চাই ফজলুর রহমানের কাছ থেকে। এইটি বিষয়টা তো আছেই, তার পাশাপাশি উনি কিন্তু যদিও বলেছেন যে অনেক বছর থাকুক, এটা মানুষ চায়, কিন্তু উনি আবার এটি বলেছেন যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুতি নেওয়া হচ্ছে বা নিচ্ছেন তার সরকার, সেটিও বলেছেন। কিন্তু সেখানে আন্তর্জাতিক মহল থেকে এই নির্বাচন বা প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। সেই আন্তর্জাতিক প্রক্রিয়া কি তিনি ভারতকে মিন করেছেন নাকি আরও কেউ আছে এর সাথে? আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার প্রতিষ্ঠানকে ধন্যবাদ। আমার ভাই যিনি এতক্ষণ কথা বললেন, জনাব রাজিকুজ্জামান রতন সাহেব, উনি খুব ভালো কথা বলেন, মানুষ ওনার কথা শুনতে চায়। উনি অত্যন্ত মানে সফট ল্যাঙ্গুয়েজ এবং সাবলীল ল্যাঙ্গুয়েজে কথা বলেন। মানুষ আপনার কথাও শুনতে চায়। আমি এখন যে কথাটা বলবো, প্রথম যে উনি বললেন যে স্বপ্নে যদি খাইতে হয় তাহলে পান্তা ভাত খাওয়ার তো দরকার নাই, কুরমা পোলাও খাইতে অসুবিধা কি? আমি এত সুন্দর করে কথা বলতে পারবো। আমার দেশের, আমি আমার একটা টক শোতে বলছিলাম 2014 সনে যে আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল, আর আমি 5ই আগস্টের পর থেকে বলছি বাংলাদেশ একটি অভিশপ্ত দেশ। বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান যাকে মানুষ মনে করত অরাজনৈতিক, তার নাম জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এবং তিনি যখন 8 আগস্ট 2024 এসে বাংলাদেশের হাল ধরলেন শপথের মাধ্যমে, আমি সেই শপথ অনুষ্ঠানে ছিলাম। আমার কাছে মনে হয়েছিল এখন থেকে বাংলাদেশের মানুষ নিঃশ্বাস ফেলে বাঁচতে পারবে শান্তিতে। কিন্তু গত 13 মাসে ইউনূস সাহেব এমন জায়গায় দেশটাকে নিয়ে গেছেন, আমার মনে হয় না পৃথিবীতে এর চেয়ে কোনো
অস্বস্তিকর, অনিশ্চিত কোনো দেশ, কোনো সমাজ আছে? এর চেয়ে অনিশ্চিত কোনো দেশ হইতে পারে না। আমি আপনার মরলে কোনো কোথাও বিচার আছে এটা আমার আর এখন জানা নাই। আপনি খুন হইলে কোথাও গিয়ে এফআইআর করতে পারবেন, এটা আর কোথায় এফআইআর করতে পারবেন আমি লয়ার হিসাবে বলছি, এটা মানুষ জানে না। আপনি অপমানিত হইলে, মব দিয়ে অপমানিত হইলে কেউ আইসা এই মবকে ফিরাবে, এটা মানুষ মনে করে না। মাঝে মধ্যে সামরিক বাহিনীকে দেখা যায় কিছু প্রতিরোধ করতে বা কিছু প্রতিকার করতে। এর চেয়ে দুর্ভাগা মানুষ ইউনূস সাহের আমলে এখন যে জায়গায় গেছে, আমি আস্তে আস্তে আমার ভাইকে বলছিলাম যে হাসিনার আমল, এটা স্বৈরাচারের আমল বলেন আর ফেসিস্টের আমল বলেন, হাসিনার আমলে নেতৃত্ব, ফেসিস্ট হইলেও স্বৈরাচার হইলেও একটা নেতৃত্ব ছিল, ওখানে গিয়ে বলা যাইতো যে আমি আমার এই দাবি। তো এখন কিছুই নাই। এখানে যা হচ্ছে সবটাই চক্রান্তমূলক হচ্ছে। এই দেশটা একটা আন্তর্জাতিক চক্রান্তের দাবা খেলার গুটি হিসাবে এই দেশটাকে এখন ব্যবহৃত হচ্ছে, এবং তার প্রধান নায়ক হইল জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আমার দেশের রাজনীতির ভাষা, আমার দেশের রাজনীতির ভাগ্য এখন চলে গেছে নিউ ইয়র্কে। বাংলাদেশে কোনো কথা নাই, আমরা সব এখান থেকে বসে আছে নিউ ইয়র্কে কে কি কথা বলে। ইউনূস সাহেব আজকে যে কথা বলল, আমি বলি না, আমাকে একজন ডাক্তার বলছে যে উনি আমেরিকাতে ভালো ভালো হসপিটাল আছে, ওনার মানসিক অবস্থাটার ব্যাপারে একটু টেস্ট করে আসতে ভালো হয়। এইগুলা কোনো কথা না। আমার কাছে কেন জানি মনে হয় যে একটা চক্রান্তকে, রাজনৈতিক চক্রান্তকে বাস্তবায়িত করার জন্য ইউনূস সাহেব গদিতে বসছেন, এবং সেই চক্রান্তের পিছনে আন্তর্জাতিক শক্তি, প্রধান শক্তি আছে, এবং দেশীয় শক্তি, সাবজেক্টিভ ফোর্স আছে। এদেশের একটা কালো শক্তি যার নাম জামাত শিবির, যারা এদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে নাই, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, এখনো তারা মুক্তিযুদ্ধ চায় না, এরা আছে এটার মধ্যে। এই দেশটাকে তারা রাখতে চায় না, এই দেশটার নাম তারা পরিবর্তন করতে চায়, এই দেশটার সংবিধান তারা পরিবর্তন করতে চায়, এই দেশটার মানুষের বিহেভিয়ার তারা পরিবর্তন করতে চায়, এই দেশের মানুষের সব কিছুকে, হাজার বছরের শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, ইতিহাস সব কিছু পরিবর্তন করতে চায়। এবং এই মিশন নিয়ে, যে মিশনটাকে আমি বলি পৃথিবীর সবচেয়ে জঘন্যতম মিশন, সেই মিশনটা নিয়ে জামাত এখানে আসছে। তাদের 54 বছর আগের তাদের পিতৃপুরুষদের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য আসছে। সব ঘটনা এখানে চলছে। একদিক দিয়ে ইউনূস সাহেব বলতেছে ইলেকশন দেশে হবে না, আমি বলছি, ইলেকশন দেশে ইউনূস সাহেবের অধীনে ইলেকশন হওয়া উচিত না। উচিত না নাকি হবে না? হবে না যদি বলি আপনি আমাকে বিতর্ক করতে পারবেন, তাহলে একটা লোক 50 বছর থাকতে চায় কেন? তার আকাঙ্ক্ষাটা কি? কিন্তু তিনি তো বারবার বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন অবশ্যই হতে হবে। ওনার বলাটাকে কি বলবো আমি? এই দেশে একদল মানুষকে কি বলা হয়? সকালে যে একরকম কথা বলে, একই মানুষ দুপুরে আবার অন্যরকম কথা বলে, রাত্রে আবার অন্যরকম কথা বলে, তাকে কি বলে? আমি ইউনূস সাহেবকে সেই কথাটা বলতে চাই না যে গ্রামে এদেরকে বাটপার বলা হয়। আমি এই কথাটা ইউনূস সাহেবকে বলতে চাই না। তো এত বড় মানুষকে আমি এই কথা বলবো কেন? কিন্তু ওনার কথা তো বিশ্বাস করে না বাংলাদেশের মানুষ। সাংঘাতিকভাবে এখন উনি অজনপ্রিয় বাংলাদেশে। উনি বলতেছে বাংলাদেশের সব মানুষ নাকি, কিছু রাজাকারের বাচ্চারা ছাড়া তারা তো কেউ সমর্থন করে না, আর কিছু লাভে লুবে যারা আছে এইসব ছেলেপেলেরা, যারা আঙ্গুল ফুলে কলা গাছ ফুলে বট গাছ ফুলে জোড়া বট গাছ হইতেছে, 1 টাকা ছিল না 100 কোটি টাকা যাদের হয়েছে, তারা চায় ইউনূস সাহেব অনন্তকাল থাকুক। আর যারা দেখেন সচিবালয়টাকে এমন করা হয়েছে, এটাকে যদি সচিবালয় বলেন তাহলে ভুল বলা হবে। এটা একটা ডাকাতির কেন্দ্র। এখানে একজন সচিব পরিবর্তন করতে নাকি 50 কোটি টাকা লাগে, একজন ডিসি পরিবর্তন করতে 10 কোটি টাকা লাগে, একজন ভালো জায়গাতে পরিবর্তন হইতে 20 কোটি টাকা লাগে। এই যে ব্যবসা শুরু হয়েছে, এটা কোনোদিন ছিল না, এমনকি হাসিনার আমলেও ছিল না। এটা তো একটা, এই দেশটাকে ধ্বংস করা হচ্ছে।
এই দেশে ইলেকশন হবে আপনি মনে করতেছেন? আপনি মনে করলে আপনার বিশ্বাসের প্রতি আমি কোনো আঘাত করব না, কিন্তু আমি বিশ্বাস করি না যে ইউনূস সাহেবের আমলে কোনো ইলেকশন হবে বা হওয়া উচিত, কারণ ইউনূস সাহেব হলো একটা পক্ষের মানুষ। অবাক লাগে। কোন জামাতের পক্ষের? জামাতের পক্ষের মানে কোন পক্ষের মানুষ? জামাতের পক্ষে? জামাতের পক্ষে, কিন্তু মাথার উপরে হাত রাখে আর কি, ওই যে ছেলে পেলে গুলা কি নাম? এনসিপি। হ্যাঁ, এনসিপি। 23 বছরের ছেলের মাথায় হাত দিয়ে বলে তুই হবে বাংলাদেশের। মানুষকে অপমান করার একটা সীমা থাকে, সীমাহীন। কিন্তু এনসিপি কিন্তু বারবার অভিযোগ করছে যে আজকেও তারা কথা বলেছে এনসিপি থেকে, যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন কিছুক্ষণ আগেই যে নির্বাচন কমিশন আসলে বিএনপির বা কিছু দলের স্বার্থে কাজ করছে, তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করছে, যে কারণে তারা কিছু কয়েকজন কমিশনারের পদত্যাগ দাবি করেছেন। আপনি বলছেন যে এনসিপির সরকার তাদেরকে পৃষ্ঠপোষকতা করছে, কিন্তু এনসিপি কে যারা দল বানাইছে, যারা দল লইয়া, যারা জাতিসংঘে লইয়া যায়, এরা হলো চক্রান্তকারী। এনসিপি কোনো দল না। এনসিপি তো 10টা লোক নাই। এরা ইলেকশন করলে 250 ভোট পাবে না। এদেরকে ইউনূস সাহেব দল বানায় রেখে বাংলাদেশে পেস লাগাচ্ছে। ইউনূস সাহেবের স্বার্থ চরিতার্থ করার জন্য, জামাতের স্বার্থ চরিতার্থ করার জন্য এই ছেলেগুলাকে দিয়ে এই কাজগুলা করাচ্ছে। এনসিপি কিসের দল? আর ওই আমাদের দেশের রাজনৈতিক নেতারা এখন কিছু ওই 5 স্টার হোটেলে ডিনার আর লাঞ্চ খাওয়ার জন্য গিয়া ওই আলী রিয়াজের মিটিং এ বসে এনসিপির গুরুত্ব দিয়ে কথা বলে। এরা যায় কেন? এনসিপি কি? এনসিপিকে তো নিবন্ধনই দেওয়া হচ্ছে বলে এর মধ্যে আমরা দেখেছি যে এনসিপিকে দল হিসেবে নিবন্ধন দেওয়া হচ্ছে। এনসিপি কোনো দল না। এখন পর্যন্ত এনসিপি প্রমাণ করতে পারে নাই তারা কোনো রাজনৈতিক দল। জি, আমরা আসবো আপনার কাছে। আমরা একটু রাজিকুজ্জামানের কাছে। এনসিপি যেটা হইতেছে এটা ষড়যন্ত্র, এদেরকে দিয়ে ষড়যন্ত্রটা করানো হচ্ছে, এবং এদের পিছনে ইউনূস সাহেব এবং জামাত আছে। এনসিপি কি? আচ্ছা, আমরা একটু শুনে আসি, দেখি রাজিকুজ্জামান রতন এই বিষয়ে কি বলেন। যে ওনার বেশ কিছু আসলে বিতর্কের প্রশ্ন তুলেছেন। একটি হচ্ছে যে এই সরকারের আমলে বিশেষ করে ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন হওয়া উচিত না বা হবে না। তিনি বলছেন এটির সাথে কি আপনি একমত কিনা? আর এনসিপির বিষয়ে যেটি বললেন সে বিষয়ে কিছু বলুন। এটা ফজলুর রহমান ভাইয়ের পর্যবেক্ষণ। তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের জীবনে নানা উত্থান পতন দেখেছেন, ফলে তার পর্যবেক্ষণটা সেটাকে আমরা বিবেচনায় নেই। তার পর্যবেক্ষণটা কেন হয়েছে সেটাও তিনি বলেছেন, যে নির্বাচনের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্বাচনকালীন সরকার। আমরা সবাই বলি নির্বাচন কমিশন কিছুই করতে পারবে না যদি নির্বাচনকালীন সরকার সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশটা তৈরি না করে। যে কারণে আমাদের কিন্তু দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন আমরা কেন চেয়েছিলাম, কারণ এ যাবৎ যে 12টা নির্বাচন হয়েছে জাতীয় নির্বাচন, তার মধ্যে 3টা নির্বাচনকে মোটামুটি গ্রহণযোগ্য, একটা নির্বাচন একটু আপত্তি থাকলেও গ্রহণযোগ্য, বাকিগুলো গ্রহণযোগ্য হয়নি কেন? কারণ বাকি সবগুলো দলীয় সরকারের অধীনে হয়েছে। সেখান থেকে তো দাবিটা উঠেছিল যে আমরা তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন চাই। তত্ত্বাবধায়ক সরকারটা কেন? যে এই সরকারটা কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব দেখাবেন না। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সামনে সেই সুযোগ এবং সেই দায়িত্বটা ছিল যে তিনি কারোর প্রতি পক্ষপাতিত্ব দেখাবেন না। কিন্তু তিনি যখন বললেন যে ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে, তখন কিন্তু তার সুস্পষ্ট একটা এলিজিয়েন্সি তৈরি হয়ে গেল। এটাকে অনেকে তার সরলতা হিসেবেও দেখতে চান। হ্যাঁ, কিন্তু সরলতা কিন্তু সব জায়গায় খাটে না। আমি সরল বিশ্বাসে কৃত অপরাধের জন্য অপরাধী হব না, এটা আইনের একটা ভাষা আছে। কিন্তু এই সরলতা মানে এই না যে এই সরলতার মধ্যে কাউকে অপমান করছি, কাউকে উপেক্ষা করছি, কাউকে মানে হিসাবের মধ্যে আনছি না। গণঅভ্যুত্থানটা হলো সবাই মিলে, মানে সরকারি হিসাবে আমরা যদি 836 জন মৃত্যুর তালিকা দেখি, তার মধ্যে 284 জন শ্রমিক, 269 জন ছাত্র, 120 জন ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ী, মানে তারাও প্রায় শ্রমজীবী মানুষ, 108 জন কর্মচারী। এই যদি হয় তাহলে তারা কারা? দেশের মানুষ। এই মানুষরা কি চেয়েছিলেন? যে একটা গণতান্ত্রিক পরিবেশ আসুক। যখন এই সকল মানুষের আত্মদানকে অস্বীকার করে বলা হয় ছাত্ররাই আমার নিয়োগকর্তা, তখন শ্রমিকরা বলবে ও আচ্ছা, আমরা তাহলে কেউ না। আমরা 23শে নভেম্বরে জীবন দিলাম, আমরা অভ্যুত্থানের সময় সবচেয়ে বেশি জীবন দিলাম, আমরা সবচেয়ে বেশি জীবন এবং জীবিকার ঝুঁকি নিলাম, আমরা কেউ না। ফলে প্রথমেই কিন্তু একটা ডিসক্রিমিনেশন তৈরি হয়ে গেল। 2,
15 বছর ধরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা ফর্মে যারা আন্দোলন গড়ে তুলেছিলেন তারাও তখন সাইফার হয়ে গেলেন। এবং কখনো কখনো এরকম কথা বলে না যে আমরা তো ক্রিকেট খুব পছন্দ করি, যে ক্রিকেটের শেষ বলে কেউ ছক্কা মেরে বিজয়টা নিয়ে এলেন। ধরেন 256 রানে একটা দল জিতলো, তার আগে 252 রান যারা করেছিলেন তার উপর দাঁড়িয়ে শেষ বলটাতে যিনি ছক্কা মারলেন, ধরেন একটা মেরে তিনি 258 করে জিতে গেলেন, তার মানে কি আগের 252 রানটা দরকার ছিল না, বরঞ্চ আগের 252 রান হয়েছিল বলেই কিন্তু ছক্কা মেরে তিনি বিজয়ী হলেন। তা নাহলে হয়তো এরকম হতো যে শেষ বলে ছক্কা মেরেও পরাজয় ঠেকানো গেল না, উল্টানো হয়ে যেত। তাহলে এগুলোকে আমাদের রাজনীতিতে খেয়াল করতে হবে না? রাজনীতি হচ্ছে একটা কিউমুলেটিভ ইফেক্ট। এটা কি আসলে তার রাজনৈতিক প্রজ্ঞার যে অভাব, অভিজ্ঞতার যে অভাব, এইটাকে আমি বলতে পারবো যে তিনি তো নিজেকে কখনো এটা কি বলেছেন যে আমার রাজনৈতিক প্রজ্ঞার অভাব আছে? তিনি হয়তো বলেন না, কিন্তু আপনি ত্রাণকর্তা হিসাবে এসেছিলেন না, যিনি ত্রাণকর্তা হিসাবে এসেছিলেন, মানুষ তখন তার কাছ থেকে পরিত্রাণ চাচ্ছে যে এইভাবে দেশটা আমরা চালাতে চাই নাই। এবং তারপরে দেখুন কিছু কথার মধ্যে কিছু কিছু টুইস্ট অ্যান্ড টার্ন আছে। কীরকম? তিনি বললেন আমি তো জানতাম না কিছু, আমাকে ওরা বললো আমি চলে এলাম। আবার আদালতে সাক্ষী দিয়ে এরা বলছে যে আমরা 4 তারিখে মানে 5 তারিখে অভ্যুত্থান হয়েছে, 4 তারিখে ওনার সঙ্গে কথা হয়েছে। এই যে এই কথাগুলো এগুলো সবই কি সারল্য নাকি কথাকে আড়াল করা? তো এগুলো অনেক ঘটনা আছে যাকে ঠিক সারল্য বলে বলা যাবে না, যাকে হয় বলতে হচ্ছে আমি যা খুশি তা বলতে পারি, আমার কিচ্ছু আসা যায় না, এটা তো উপেক্ষা করার মনোভাব হতে পারে। আর আরেকটা কথা হয়তো বলাটা ঠিক হবে না, কারণ একজন এইরকম নোবেল পুরস্কার প্রাপ্ত মানুষ তিনি তো আর বোকামি করে কোনো কথা বলবেন না। ফলে তিনি যা বলেছেন আমরা মনে করি এটা তার বিবেচনা প্রসূত কথা, এবং তিনি হয়তো এইরকম কথা বলে একটা ক্যামোফ্লেজ তৈরি করতে চান যে আমি এটাও বললাম ওটাও বললাম, দেখি মানুষ কি করে। এটা একটা একটা ইয়েও হতে পারে, তার বলবো পালস বুঝতে চাচ্ছেন। কিন্তু পালস বুঝতে গিয়ে নিজের পালসটাও একটু খেয়াল রাখতে হবে যে মানুষ যদি একবার অবিশ্বাস করতে শুরু করে তখন মানুষ কিন্তু একটা ভালো কথাকেও আর বিশ্বাস করবে না, সঠিক কথার প্রতি মানুষের আস্থা থাকবে না। অবিশ্বাস করতে শুরু করেছে ইতিমধ্যেই যথেষ্ট পরিমাণে শুরু করেছে। এবং যেটাই ফজলু ভাই যেটা বললেন যে মানুষ অনেকে মনে করে যে তিনি কি নির্বাচনের কথা বললেও নির্বাচন আসলেই দেবেন কিনা, এই প্রশ্নটা তিনি কিন্তু বহুবার বলেছেন নির্বাচন হবেই, ফেব্রুয়ারিতেই হবে। কিন্তু যতই তিনি জোর দিয়ে বলেন মানুষ ততই সন্দেহ করে, কার্যক্রমে মনে হচ্ছে কার্যক্রম। জি, আমরা আসবো আবারও, বিরতির সময় হচ্ছে। দর্শক, RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র নিচ্ছি বিরতি, ফিরছি একটু পশ্চাতে থাকবে। স্বাগত আরেকবার RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্রে। আমরা আলোচনা করছি রাজনীতির বর্তমান হালচাল নিয়ে। আমাদের সাথে উপস্থিত আছেন অ্যাডভোকেট ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা এবং রাজনীতিবিদ, এবং রাজিকুজ্জামান রতন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সহ সাধারণ সম্পাদক। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা জনাব ফজলুর রহমান, আপনার কাছে যেটি প্রশ্ন করতে চাই যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন বিএনপি ভারতের পক্ষ হয়ে কাজ করছে। আর্মি, বিএনপি, জাতীয় পার্টি। নাম বললেন? নাসিরউদ্দিন পাটোয়ারি। জি জি, তিনি বলেছেন বিএনপি ভারতের পক্ষ হয়ে কাজ করছে, আর্মি, বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ এক পক্ষ হয়ে নাকি এখন কাজ করছে। আপনি তো বিএনপির একজন রাজনীতি করে এসেছেন, আপনার কাছ থেকে এটির প্রতিক্রিয়া জানতে চাই। আমি এখন বিএনপি থেকে সাসপেন্ডেড মানে তাও উত্তর দিতাম, কিন্তু এই সব ছেলেদের কথার উত্তর আমি দেব না। অন্য প্রশ্ন আছে আপনি? আমি এদেরকে কোনো রাজনৈতিক দল মনে করি না। এরা ঘটনা প্রবাহে এদেরকে আনছে জামাতে ইসলাম এবং ইউনূস আইনে এদেরকে সামনে ধরে রাখছে। এই সব ছেলেপেলের কথার কোনো উত্তর দেই না। আচ্ছা, আমরা তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্রে সাংবাদিক মেহেদী হাসানকে দেওয়া এক সাক্ষাৎকার আমরা জানি যে বহু আলোচিত হচ্ছে। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন আওয়ামী লীগ দল হিসেবে বৈধ, তবে তাদের কার্যক্রম সব সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যে কোনো সময় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। নিষেধাজ্ঞা তুলে নেওয়াটাকে এই মুহূর্তে যে পরিস্থিতি, তাদের দল হিসেবে তাদের যেসব অপকর্ম সেগুলোর বিচার না করে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া কি যে চিন্তা বা কথা বলছেন, এটিকে আপনি কীভাবে দেখেন? আমি ইউনূস সাহেব যে বলছি যে ইউনূস সাহেবের সকালে কি বলে আর বিকালে কি করবে আমি গত 13 মাসে ঠিক পাই নাই। কাজে আজকে বলছে আওয়ামী লীগের যে এম্বার্গো উঠায় দিবে দ্রুত, কালকে ভুলে যাবে বা কালকে করবে না এটা আমি জানি, বা করবে কিনা তাও জানি না। আমার কথা ইউনূস সাহেবের এই কথাটার উত্তরটা আমার এইভাবে দেই আমি। ইউনূস সাহেব কিন্তু এইসব কাজ করার জন্য আসে নাই।
ইউনূস সাহেব আসছে ভিন্ন কাজ করার জন্য। ওই যে আমি বলছি উনি একটা আন্তর্জাতিক চক্রান্তের গুটি হিসাবে খেলবার জন্য জামাতকে সাথে নিয়ে আমার দেশের চট্টগ্রাম বন্দর, আমার দেশের সেন্ট মার্টিন দ্বীপ, ওই যে 3টা জেলায় লাগছে এখন, ওই যে খাগড়াছড়ি, এই প্রশ্নই তো করেন না, দেশ তো যেতেছে। আমি খাগড়াছড়ির প্রশ্নে আসবো। খাগড়াছড়ি থেকে ধরে যা আছে, এই যে গন্ডগোল লাগছে, আমি জানি না চিটাগাংয়ের মানুষ কেন অনশন ধর্মঘট করে না, দলমত নির্বিশেষে। চিটাগাং কিন্তু বাংলাদেশ থেকে আমার ধারণা চিটাগাং কিন্তু বাংলাদেশ থেকে আন্তর্জাতিক চক্রান্তের কারণে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, শুভপুর ব্রিজ পর্যন্ত। এটা আমার ধারণা বলতেছি, এই কথাটা আমি বলতেছি 6 মাস 7 মাস 7 মাস যাবত। এবং এই কথাটা বলার এইটা একটা কথা বলতেছি। 2 নম্বর কথাটা বলতেছি যে 5ই আগস্টের 2টা ঘটনা ছিল। 5ই আগস্টের একটা ঘটনা ছিল গণতান্ত্রিক, যেটা বিএনপির নেতৃত্বে 15 বছর যাবত আন্দোলন চলছে, হাজার হাজার নেতাকর্মী জেল কাটছে, শত শত নেতাকর্মী গুম হয়েছে, লাখ লাখ নেতাকর্মীর নামে সারা বাংলাদেশে হয়েছে। এটা হলো গণতান্ত্রিক আন্দোলন। আর 5ই আগস্টের আরেকটা আন্দোলনের রূপ ছিল, ওই যে পিছনে যারা বসেছিল অন্ধকারের শক্তি, তারা মনে করছিল 5ই আগস্ট আসতে পরে 54 বছর আগের প্রতিশোধ, 71-এর প্রতিশোধটা আমরা নিব এবং এটাকে পূর্ব পাকিস্তান বানাবো এবং এর নেতা হবে ইউনূস সাহেব এবং জামাত। এই কাজটা এখন বাংলাদেশে চলছে। এটা যদি বিএনপি না বুঝে, আমি বারবারই বলতেছি, এখন আজকে দেখলাম বিএনপির একজন নেতা, যার দস্ততে আমাকে সাসপেন্ড করা হয়েছে, রিজভী সাহেব বললো যে সবকিছু জামাত দখল করে ফেলছে। এতদিন কিন্তু তারা, আজকে বলছি আজকে আমি যে কথাটা কেন বলতেছি, এই যুদ্ধটা কিন্তু ইলেকশন হবে কি হবে না, যেটা আপনি আমার, এইটার যুদ্ধ না। দিস ইজ নট দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অফ দিস কান্ট্রি। বাংলাদেশের প্রিন্সিপাল কন্ট্রাডিকশন হলো বাংলাদেশ থাকবে নাকি এটা পূর্ব পাকিস্তান নামে বিদেশি একটা রাষ্ট্রের কাছে বন্ধকে চলে যাবে। এইটা হলো মূল কন্ট্রাডিকশন। এইটা না বুঝলে আমরা এখানে কোট গায়ে স্যুট গায়ে বসতে পারবো, হয়তোবা সুন্দর করে 5 স্টার হোটেল গিয়ে খাইতে পারবো, কিন্তু প্রতি মাসে মাসে আমাদের মেয়েদেরকে দিতে হবে যারা স্টিমার লাগায় বয়ে থাকে এদের কাছে, ওদের আনন্দ করার জন্য। এটা যারা না বুঝবে, এদের সাথে কথা কয়ে আমার কোনো লাভ নাই। তো অনর্থ কে নাই, সে মজা মজা কথা বলি আমরা, আর সব ভয়ে ভীত হয়ে থাকি। কেন কথা উঠে না যে কালকে পরশু আমি দেখছি সেন্ট মার্টিনে স্টিমার থেকে সৈন্যবাহিনী নামতেছে, কেন? কারা? আমি কেন 13 মাস যাবো সেন্ট মার্টিন দ্বীপে যাইতে পারি না বলেন আপনি? আমি কেন সাজেকে যাইতে পারি না? সাজেকে হাজার হাজার লোক গেছে, আপনিও হয়তো বা গেছেন সাজেক। এখন জানতো দেখি সাজেক আপনার ভিসা লাগবে, পারেন কিনা জানতো দেখি। আমার দেশের একটা অঞ্চলে আমি যাইতে পারতেছি না, 2টা অঞ্চলে আমি যাইতে, কয়েকদিন পরে কবো চিটাগাং সিটিতে যাওয়া যেত না, ভিসা লাগবে। আমি বলতেছি দেশ সেই জায়গাতে, ইলেকশনটা হলো সেকেন্ডারি ব্যাপার। যারা আমরা মনে করতেছি এমপি হবো, মন্ত্রী হবো, প্রধানমন্ত্রী হবো, সরকার হবো, হোক, কিন্তু দেশ থাকলে এই ইলেকশন, শুনেন, এই ইলেকশন কিন্তু 1862 থেকে শুরু হয়েছে। তারপরে কিছুটা গণতান্ত্রিক ইলেকশন হয়েছে 1809, 1816, 1823, 1909, 1916, 1923, 1927, 1937, যেখানে এসে শেরে বাংলা ফজলুল হক প্রধানমন্ত্রী হইল বাংলা। 1946 যেখানে এসে সোহরাওয়ার্দী মুখ্যমন্ত্রী হইল। পরাধীন দেশে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হওয়ার দাম কি? একটা প্রাইভেট সেক্রেটারি যে ইংলিশের, তার দাম হয়তো আমার প্রধানমন্ত্রীর চেয়ে বেশি ছিল। এগুলো জানেন না? এটা শেরে বাংলা ফজলুল হক লিখে গেছে না, যে আমি প্রধানমন্ত্রী হিসাবে একটা কথা যদি বলছি, আর যদি ব্রিটিশের সেক্রেটারি না করছে তো এই কাজটা আর হয় নাই। মন্ত্রিত্ব, প্রধানমন্ত্রী তুলো দেশ থাকলে, অবশ্যই সার্বভৌমত্ব থাকাটা খুব জরুরি, এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। আমি একটু রতন ভাই, এইটা যারা বুঝে না তাদের সাথে আমাকে সবাই মিলে মারে ফেলেন। জি, আমি রতন ভাইয়ের কাছ থেকে এই প্রশ্নটা জানতে চাই যে ফজলুর রহমান ভাই যেটি বলছেন যে মানে দেশ একেবারে মানে শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা, যে থাকবে কি থাকবে না, উত্তরটা হলো এইরকম। আমি ভুল একটু আরেক সেকেন্ড আমার দেন, একটু খুব ছোট করে আমাদের সময়। একটা হলো যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে ইন্ডিয়ানরা এসে গেছে খাগড়াছড়িতে, বলছে কিনা? হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আজকে আমরা, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে কিনা এটা বলেন আপনি। বলছে। তাইলে বিদেশিরা আমার দেশে আইসা পড়ছে আমার দেশ নিয়ে যাওয়ার জন্য, এখানে আমি কি করতেছি? জি, আমরা একটু শুনি, আমরা রতন ভাইয়ের কাছে, পরিস্থিতি কি আসলে এতটাই খারাপ?
পাবলিক পারসেপশন বলে কিছু কথা আছে, সেই পারসেপশনটা তৈরি করে কারা? যারা ক্ষমতায় থাকেন তারা তাদের বক্তব্যের মধ্য দিয়ে একটা পারসেপশন তৈরি করেন, অথবা প্রচার মাধ্যমে মানুষ যে তথ্যগুলো পায় তা থেকে তাদের একটা পারসেপশন তৈরি হয়। আর একটা পারসেপশন তৈরি হয় দীর্ঘদিনের অতীতের অভিজ্ঞতা থেকে। ফলে ফজলু ভাই যেটা বলেছেন সেটা তার দীর্ঘদিনের অভিজ্ঞতা প্রসূত ফল চিন্তা থেকে তিনি বলেছেন। কিন্তু আমরা মনে করি একটা দেশের মানুষের আকাঙ্ক্ষাগুলো কে পূরণ করবে? আকাঙ্ক্ষা পূরণ করবে তো জনগণের প্রতিনিধিরা। জনগণের প্রতিনিধি কিভাবে আসবে? একটা হয় বিপ্লবের মধ্য দিয়ে আসবে অথবা নির্বাচনের মধ্য দিয়ে আসবে। তো এই মুহূর্তে এখন কি বিপ্লবের দ্বার প্রান্তে দেশ? যদি এই অন্তর্বর্তীকালীন সরকার তাকে ক্ষমতা হস্তান্তর করতে হয় তাহলে কি প্রক্রিয়া তিনি হস্তান্তর করবেন? নির্বাচন ছাড়া তার ক্ষমতা হস্তান্তরের আর কোনো পথ কি আছে? আচ্ছা, দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কোথায় নেওয়া হবে? কারা নেবেন? নেবেন জনপ্রতিনিধিরা। তাহলে সেই নেওয়ার জায়গাটা কোনটা? সেটা হচ্ছে সংসদ। তাহলে একটা সংসদ নির্বাচন হতে হবে যেখানে জনগণের প্রতিনিধিরা এসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেবেন। এই যে সাধারণ কথাটাকে এত জটিল করে তোলা হচ্ছে কেন? এবং আমাদের কয়েকটা ঘটনা, আজকে কালকে আবার মাদাগাস্কারেও আমরা দেখলাম একটা দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে একটা মানে জনগণের বিস্ফোরণ ঘটেছে। এই যে কয়েকদিন আগে যে নেপালে হলো, তারও আমাদের দেশের আগে যে শ্রীলঙ্কায় হয়েছিল, সেই দুই দেশ থেকে আমাদের কোনো শিক্ষা নেওয়া হয় নাই। আমাদের 2 বছর আগে 3 বছর আগে যে ইয়েতে হয়েছিল তিউনেশিয়া, সেখান থেকে কোনো শিক্ষা নেওয়া হয় নাই। তিউনেশিয়ায় অভ্যুত্থানের পরে যখন আবার ডানপন্থী ধারায় দেশ চলে গিয়েছে, দেশটা একদম মানে ছারখার হয়ে গেল। বরঞ্চ এখন মানুষ বলছে আগের চেয়ে তো আরও খারাপ অবস্থায় পড়ে গেলাম। আগের যে দুর্বৃত্ত শাসক ছিল তার চেয়ে দেখি এরা আরও অনেক বেশি দুর্বৃত্ত হয়ে যাচ্ছে। আর তার ঠিক উল্টাটা দেখুন শ্রীলঙ্কায়। এই দুর্নীতি দুঃশাসন টাকা পাচার মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট, তার বিরুদ্ধে যে অভ্যুত্থান হলো, অভ্যুত্থানের পরে তারা কি করলো? তারা কিভাবে মুদ্রাস্ফীতি কমিয়ে আনলো, বিদেশি ঋণগুলো পরিশোধ করার চেষ্টা করলো, যে সমস্ত অনাবশ্যক প্রকল্প ছিল সেগুলো যেমন বন্ধ করলো। পাশাপাশি ছোট্ট একটা ঘটনা যেটা আমাদের সবার চোখের আড়ালে চলে গেছে, ওই অভ্যুত্থানের পরে প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি বিদেশ সফরে গিয়ে রাষ্ট্রীয় সফরের চাইতে ব্যক্তিগত সফরে কিছু টাকা খরচ করেছিলেন, খুব কম, শ্রীলঙ্কার টাকায় 80 কোটি রুপি। এই টাকা খরচ করার অপরাধে তাকে গ্রেপ্তার এবং জেলে পাঠানো হয়েছে, যে আপনি একজন রাষ্ট্রের প্রধান হিসেবে ব্যক্তিগত খরচে টাকা খরচ করতে পারেন না, ব্যক্তিগত সফরে টাকা খরচ করতে পারেন না। দৃষ্টান্ত তারা দেখালো। আমাদের এখানে কি হলো? আমাদের কতজন লোক জাতিসংঘে যাওয়া দরকার তা কি আমরা ঠিক করেছি? তারা গিয়ে কি করছেন এটা একটা দিক। পাশের দেশ নেপালের একটা ঘটনা দেখেন। নেপালেও একটা অভ্যুত্থান হলো, অভ্যুত্থানের পরে নেপালের প্রধানমন্ত্রী বললেন 6 মাসের মধ্যে নির্বাচন হবে, এবং অভ্যুত্থানের পরে অভ্যুত্থানকারী ছাত্র জনতা কি করলো? তারা পরের দিন এসে রাস্তাঘাট পরিষ্কার করলো এবং তারা বলল যে আমাদের ভেতরে যারা এই চাঁদাবাজ দুর্নীতিবাজ ঢুকেছে এরা আমাদের লোক না, এবং তাদেরকে বের করে দিল। আর আমাদের এখানে 1 বছরে প্রফেসর ইউনূসের স্নেহে যারা আছেন তাদের নামে কি অভিযোগ? তাদেরই অনেকে আসলে দুর্নীতি বা নানা। তাহলে এখানে দেখুন আমাদের শিক্ষাটা কোথা থেকে নিলাম? আমরা কি তিউনেশিয়া শিক্ষা? আপনাকে আসলে সময় কম দিয়েছি, আমি বিরতির পর আপনার কাছে আসবো। দর্শক, আরএসএল জনতন্ত্র গণতন্ত্রে আরো একটি বিরতির সময় হয়েছে, ফিরছি একটু পর, সাথে থাকুন। আরএসএল স্টের জনতন্ত্র গণতন্ত্রে আবারও স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে যেতে চাই রাজিকুজ্জামান রতন, আপনার কাছ থেকে আসলে আলোচনা শেষ করছিলাম, আবারও যেতে চাই যে আজকে আবার নতুন করে আন্দোলন বা কর্মসূচির ঘোষণা দিয়েছে ইসলামী দলগুলো, বিশেষ করে জামায়াত এবং ইসলামী আন্দোলন। তারা 12 দিনের যুগপৎ আন্দোলন ঘোষণা দিয়েছে। এইটিকে মানে তাদের একটা কর্মসূচি আমরা দেখেছি গত মাসে, মানে সামনে তো নির্বাচন আসলে খুব বেশি দেরি নেই, মানে ডিসেম্বরে নভেম্বরে হয়তো ইশতেহার বা ডিসেম্বরে ইশতেহার ঘোষণা হবে। এর আগে এই আন্দোলন এবং এই যে অমীমাংসিত যে সমস্যাগুলো রয়ে গেছে সেগুলো সমাধান না হওয়া, নির্বাচনটা আসলে কতটা অনিশ্চিত, এবং এই আন্দোলনটাকে আপনি কিভাবে দেখছেন? এখানে 2 ধরনের সন্দেহ মানুষের মধ্যে আসছে। একটা হলো যে নির্বাচনটা কি নিশ্চিত করতে চায় নাকি অনিশ্চিত করতে চায়, এটা একটা দিক। দ্বিতীয়ত, আগামী নির্বাচনের আগে যে দাবিতে তারা আন্দোলন করছেন সেই দাবিটা কি বাস্তবায়ন করা সম্ভব? তাহলে এটা একটা দাবি হিসেবে থাকতে পারে। এখন নির্বাচনের মধ্য দিয়ে তারা যদি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে পার্লামেন্টে গিয়ে তারা আইন যদি করেন, আমাদের সংবিধানে এটা পাল্টানোর সুযোগ আছে। আমাদের সংবিধান আছে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে হবে। তো
তাহলে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়াটা পাল্টে দিয়ে তখন আমরা পিআরে যেতে পারি। পৃথিবীর অনেক দেশে পিআর আছে, পিআরের কী কী জটিলতা আছে আমরাও পিআরের কথা বলি, কিন্তু পিআরটা কীভাবে প্রয়োগ করা হবে, পিআরের জন্য প্রি রিকুইজিটসগুলো কী কী, গণতান্ত্রিক সংস্কৃতিটা চর্চা করতে হবে কীভাবে, সেগুলো আলোচনা আমাদের খুব দরকার। এখন নির্বাচনে তো আপনি একটা সৎ মানুষকে দাঁড়াতেই দেবেন না। নির্বাচনে টাকার খেলা হলে একজন স্কুলের হেডমাস্টার দীর্ঘদিন শিক্ষকতা করিয়েছেন, মানুষ গড়ার কারিগর ছিলেন, একজন কলেজের প্রিন্সিপাল, তিনি যে প্রিন্সিপাল নিয়ে চলতে চান, তারা কি নির্বাচনে দাঁড়িয়ে ওই আইনসভায় যেতে পারবেন? আইনসভায় তো যাবে ব্যবসায়ীরা, যারা সারা জীবন করবে ব্যবসা, মুনাফা করবে এবং কিভাবে নিজের সম্পদ বাড়ানো যায় চেষ্টা করে তারপরে আবার তারা পার্লামেন্টে যাবেন, তাদের সম্পদকে কিভাবে আইনগতভাবে রক্ষা করা যায় এবং পার্লামেন্টের সুবিধা নিয়ে সম্পদ কীভাবে আরও বাড়ানো যায়। তাহলে এই জন্য আমাদের দেশের রাজনীতিটা দেখুন, রাজনীতি এবং দুর্বৃত্ত হাত ধরাধরি করে চলে, রাজনীতিবিদ এবং দুর্বৃত্ত। রাজনীতিবিদ তারা দুর্বৃত্তদেরকে প্রশ্রয় দেয়, দুর্বৃত্তরা রাজনীতিবিদের কাছে আশ্রয় পায়। এই জন্য বলে যে রাজনীতির দুর্বৃত্তায়ন হয়েছে আর দুর্বৃত্তদের রাজনীতিকরণ হয়েছে। আমরা এটার বিপরীতে একটা গণতান্ত্রিক পরিবেশ পেতে চাই না। সেই পরিবেশ নিয়ে আন্দোলনের কথা, সেই পরিবেশ নিয়ে আলোচনার কথা যদি থাকে খুবই ভালো, কিন্তু মানুষকে যদি আমি কখনো বেহেস্তের লোভ দেখাই, মানুষকে যদি কখনো টাকার লোভ দেখাই, মানুষকে যদি শাড়ি লুঙ্গির লোভ দেখাই, তাহলে আর যাই হোক মানুষের তো আমি চরিত্র গঠনের ক্ষেত্রে ভূমিকা পালন করলাম না, মানুষকে বরঞ্চ প্রলুব্ধ করলাম। এবং মানুষ বুঝলো যে আমি শাড়ির জন্য, আমি লুঙ্গির জন্য, আমি 1000 টাকার জন্য আমার ভোট বিক্রি করেছি, আর ওনাদের বিবেক 1000 কোটি টাকার জন্য বিক্রি করেছেন। দুইজনেই বিক্রি করছি, কেউ হয়তো বেশি দাম পাচ্ছে, কেউ কম দাম পাচ্ছে। আমরা তো রাজনীতিতে এটা দেখতে চাই না। ফলে আমরা মনে করি রাজনীতিতে মূল বিষয়গুলো এখন হওয়া উচিত। একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার এসছে, সেই সরকার জনগণের কাছে যে কমিটমেন্টটা ছিল, এই কমিটমেন্টটা পূরণ করার পথে হাঁটবে। কমিটমেন্ট 3টা কমিটমেন্ট ছিল। একটা হলো সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করবেন। 2, দীর্ঘদিনের রাজনৈতিক চর্চার নামে যা হয়েছে দুর্বৃত্তপনা, যা হয়েছে দুর্নীতি, যা হয়েছে টাকা পাচার, এগুলো বন্ধ করতে হবে। 3, দুঃশাসনের ফলে মানুষের গণতান্ত্রিক অধিকার যে হরণ হয়েছে, মানুষ যে নানাভাবে নিপীড়িত হয়েছে, সেই নিপীড়িত মানুষদেরকে যেমন তাদেরকে একটা দেওয়া, ক্ষতিপূরণ দেওয়া, আর ভবিষ্যতে কেউ যেন এরকম নিপীড়ন করতে না পারে সেই জন্য পুলিশ, আর্মি, প্রশাসনকে কেউ যেন আর নিজস্ব দলীয় লাঠিয়াল বাহিনীতে পরিণত করতে না পারে। এই কাজগুলো করলে তখন কিন্তু মানুষ মনে হতো যে অভ্যুত্থানের পরে আমরা একটা গণতন্ত্রের পথে যাত্রা করেছি। এখন যদি অভ্যুত্থানের পরে একই পরিস্থিতি থাকে তাহলে মানুষ মানে নতুন বাংলাদেশ বললে আসলে আমরা যেটি আশা করেছিলাম সেই দিকে আমাদের যে প্রত্যাশা ছিল সেটা হয়তো মানুষ বুঝতো যে হ্যাঁ আজকে যেটি বলছিলেন যে এক ধরনের পরিত্রাণ চাচ্ছে, সেই জায়গাটা না হয়ে হয়তো যে জনপ্রিয়তা নিয়ে এসেছে। একটা কথা বলে একটু শেষ করি। দেখুন আমাদের দুটো প্রবণতা তৈরি হয়েছে। একটা জরিপ এরকম বলছে যে 46% মানুষ নাকি তারা বাংলাদেশে আশা রাখে না। এটা কত বড় একটা মানে বিপজ্জনক তথ্য। আর একটা বিষয় বলে একটা সাইকোলজিক্যাল প্রবলেম এখন তৈরি হয়েছে, যেটার নাম হচ্ছে এখন আনহ্যাভেন। আনহ্যাভেন মানে হচ্ছে মানুষ কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না, সারাদিন কাজ করছে। আমরা একেবারে শেষের দিকে আমি একটু জনফজলুর রহমানের কাছে শুনে শেষ করতে চাই। এই যে আন্দোলন এবং যেই ভোটের যেই জরিপ আমরা দেখেছি, যেটা আসলে জরিপের কথা আসলো বলেই আমি প্রশ্নটা করছি, যে যেখানে বিএনপি কে বলা হচ্ছে যে সরকার গঠন করবে, তার প্রতিদ্বন্দ্বী জামায়াত, যারা একসময় আপনাদের সাথে মানে বিএনপির সাথেই একসময় দীর্ঘদিন জোটবদ্ধ ছিল, তাদেরকে সবচেয়ে বড় এবং তারা বেশ ভালো 30% বেশি ভোট পাবে এমন আশা করা হচ্ছে। কি বলবেন এটা? আমি আপনাকে বলি, ভোটটা আপনি বলতেছেন বিএনপি আর জামাতের মধ্যে হবে, দুই ভাগে হবে। এক ভাগে থাকবে বিএনপি, তাদের সাথে কিছু দল থাকবে, আর জামাতের সাথে ওই ইসলামিক দলগুলো থাকবে। এই কথাটাই তো আপনি বলছেন। আমি বলছি এটা কোনো ভোট না। এই ভোটে সেন্টারে যাবে ম্যাক্সিমাম 10 থেকে 12% লোক, যেটা 14 সনে গেছে, 18 সনে গেছে, 24 সনে গেছে বিএনপি ভোটে না যাওয়ার কারণে। আর যদি জামাত আর বিএনপি আর জামাতের মধ্যে ইলেকশন হয়, ম্যাক্সিমাম 10 থেকে 12% লোক ভোটে যাবে। এর অর্থই না যে যাবে না কেন, মানুষের মধ্যে এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট হবে না। এখানে মুক্তিযুদ্ধের পক্ষের একটা দল থাকতে হবে। বিএনপি মুক্তিযুদ্ধের বিরুদ্ধের দল আমি বলছি না, কিন্তু রিয়েলি বাঙালি জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ, যেটা 71-এর মুক্তিযুদ্ধ কেন্দ্রিক মুক্তিযুদ্ধের পক্ষের একটা রাজনৈতিক শক্তি থাকতে হবে। এটা আওয়ামী লীগ না, আবারও বলতেছি, এটা আওয়ামী লীগের কথা আমি বলছি না। এখানে আসতেই হবে। কার কথা বলছেন? আসতেই হবে, এবং সেই শক্তি, 3টা শক্তি মিলে যদি ভোট হয় তখন ভোট হবে। সেই শক্তিটা কারা? হ্যাঁ, সেই শক্তিটা কারা?
আমি তো বললাম মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি উনি আছে না। আচ্ছা, ওনারা তো করবেন অবশ্যই আমি অন্য একটা দল করি, বিএনপি করি, আমার কথাটা বুঝেন, যদিও এখন সাসপেন্ডেড। আরো মানুষ আছে না, মুক্তিযোদ্ধারা আছে না, তাদেরকে তো আপনি ওই রিপোর্টার্স ইউনিটিতে গিয়ে একটা বক্তব্য দিতে আপনি 7 জনের ধরেন সন্ত্রাসীদেরকে দিয়া দেন, আবার তাদেরকে সন্ত্রাসী মামলায় তাদেরকে দিয়া দেন, আপনি তাদেরকে কোনো চান্স দিচ্ছেন না। 1 2 হইলো আপনাকে খুব ক্লিয়ারলি বলি, ওই যে পিআর সিআর এইগুলা কিছু না। এই আজকেও শুনলাম পূর্ব পাকিস্তান ভালো ছিল বলে ছাত্র শিবিরের প্রধান নেতা, প্রধান কে হয় সভাপতি, নামটা আমার মনে নাই, ছেলেটার বোধহয় মাসুদ টাসুদ হবে ছেলেটার নাম, সে যেভাবে বলল যে ইন্ডিয়ার চক্রান্তে 71 সনে এই হয়েছে এবং শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চায় নাই, সে সারেন্ডার করে চলে গেছিল, জামাতি আসলে গোলাম আজমের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধ করতে চাইছিল, কিন্তু একটু আগায় যখন দেখছে যে না এখানে ইন্ডিয়া ষড়যন্ত্র আছে, কাজী জামাত পিছায় গেছে। এই যে রাজনীতির কথা বলা, এই যে মুক্তিযুদ্ধের কথা বলা, এই কথাটা বলা, কাজটা করার জন্য পিআর সিআর ডিআর এইসব আন্দোলন হচ্ছে, যাতে বাংলাদেশ না থাকে। না হলে পৃথিবীতে কোথাও পিআর কেন্দ্রিক কোনো ইলেকশন নাই 2-3টা দেশ ছাড়া, কিন্তু 212টা দেশে পৃথিবীতে গণতন্ত্র আছে। ইভেন তারা যে পাকিস্তান, তাদের যে খালাতো ভাই বা আপন ভাই বা বড় ভাই, সেই দেশেও কিন্তু পিআর নাই। আর পিআর যদি তারা করতে হয় সংবিধানে নাই, তারা ইলেকশনে মানুষের কাছে গিয়া বলবে যে আপনারা আমাদেরকে ভোট দেন, আমরা যদি মেজরিটি পাই তাহলে আমরা পিআর এর মাধ্যমে ভোট করে আগামী সংসদ করব। ইলেকশনটাকে ওই যে আমি বলছি ইউনূস সাহেবের নেতৃত্বে কোনো ইলেকশন হবে না, হওয়া উচিত না, কারণ ইউনূস সাহেব এক পক্ষের লোক। তারপরে বলছে হবে না কেন, ইউনূস সাহেবের আপন ভাইয়ের নাম হলো জামাত ইসলাম, সেই জামাত ইসলাম হলো ইউনূস সাহেবের রাতের বন্ধু। ওই জামাত ইসলাম যখন না করতেছে, পিআর ছাড়া ইলেকশন করব না, করতে দিব না, কাজে এই ইলেকশনটা ইউনূস সাহেব করবে না এবং করতে পারবে না। এই কারণে আমি বলছি ইলেকশনটা হবে না। কিন্তু আমি চাই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হোক এবং এখন ডিক্লেয়ার করা হোক যে এখন থেকে সব মাঠে যাও, ইলেকশন করো গিয়া ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ। বাংলাদেশের বর্তমান কনস্টিটিউশন অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে, যে মেজরিটি হবে তার হাতে আমি দায়িত্ব দিয়ে চলে যাব। এখন ইউনূস সাহেবের ঘোষণা করা, ওই নিউ ইয়র্কে বৈশা 7-5-14 কথা বলার জন্য উনাকে কেউ বিশ্বাস করবে, আর আপনি বললেই বিশ্বাস উনি একটা ইলেকশন দিয়ে দিবে, এটা আমি মনে করি না। আপনি বলছেন যে ইলেকশন দেবে না, তাহলে পরিস্থিতি কি? ইলেকশন দিবেন আমি বলছি নাকি, মানে ইলেকশন তো ডেট ঘোষণা করছে। আপনি বলছেন যে জামাত যদি পিআর সিআর এর আন্দোলন করে, আমার কথাগুলো খুব বুঝে, এবং অন্যান্য ইসলামিক দলগুলা, তাহলে রইল কি, আওয়ামী লীগও ইলেকশনে আসতেছে না, জামাত আসছে, বিএনপি একা ইলেকশন করবে, তো ইলেকশনটা হয় এখানে। তাহলে জামাত পিআর এর আন্দোলনটা ভিন্ন কারণে কোথায়, যে কথাটা আমি কইছি, আমি যেটা বিশ্বাস করি, জামাত এটাকে বাংলাদেশ রাখতে চায়, মুক্তিযুদ্ধের বাংলাদেশ রাখতে চায় না, সেই কারণে তারা এই আন্দোলনটা দীর্ঘায়িত করতেছে। আমি করতেছি ওই কথাটা। জি, আমাদের সময় শেষ হয়েছে। জনাব ফজলুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব রাজিকুজ্জামান রতন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। রাজনীতির এই হালচালের আজকের এই গণতন্ত্রে আপনারা আমাদের সাথেই ছিলেন। আগামী দিন অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত শুভরাত্রি।